শুরুতে জানিয়ে দেব, কোরস্কে হামলা বাড়িয়েছে রাশিয়া, পূর্বাঞ্চলেও চাপে পড়েছে সেনারা, স্বীকারোক্তি ইউক্রেনীয় সেনাপ্রধানের। জানিয়ে দেব, সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি, বলছে ইরান। এরপরে জানিয়ে দেব, গাজায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ৩ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস। এরপরে জানিয়ে দেব, ইসরায়েল নতুন করে শর্ত না দিলে গাজায় এখনই যুদ্ধবিরতি সম্ভব, বলছে হামাস। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি। কোরস্কে হামলা বাড়িয়েছে রাশিয়া, পূর্বাঞ্চলে চাপে পড়েছে সেনারা, স্বীকারোক্তি ইউক্রেনীয় সেনাপ্রধানের। রাশিয়ার কোরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর আক্রমণ তীব্রতর করেছে এবং পূর্ব দোনেৎস্ক অঞ্চলে চাপ বাড়াচ্ছে। ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা ওলেকজান্ডার সিরস্কি এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। যুদ্ধ তৃতীয় বছরে গড়ানোর সঙ্গে ১,১৭০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনে ইউক্রেনীয় সৈন্য ক্লান্ত এবং সংখ্যায় পিছিয়ে পড়েছে। সিরস্কি বলেন, তৃতীয় দিনের মতো শুরু কোরস্ক অঞ্চলে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া, সক্রিয়ভাবে উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করছে, যারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ইউক্রেনীয় সামরিক বাহিনী তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কোরস্ক অঞ্চলে সংঘর্ষের সংখ্যা বেড়ে ৬৮তে পৌঁছেছে। গত সপ্তাহে শেষের দিকে দৈনিকটি প্রায় ছিল ৪০টি। আগস্টে ইউক্রেন কোরস্ক অঞ্চলে আকস্মিক অভিযান চালালেও সেই সময়ের মধ্যে সেখানে দখল করা এলাকায় ৪০%-এরও বেশি হারিয়েছিল। সামরিক বিশ্লেষকদের মতে, কোরস্ক অঞ্চলে এই অভিযান ফ্রন্ট লাইনকে আরও প্রসারিত করছে, যা ইউক্রেনীয় বাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সিরস্কি জানিয়েছেন, পূর্ব দোনেৎস্ক অঞ্চলে লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। রাশিয়ার সেনারা এই বছর সবচেয়ে বেশি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, রুশ বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পকরভস্ক এবং কুরাহভে আক্রমণের উপর মনোযোগ দিচ্ছে। লড়াইয়ে এই তীব্রতা এমন সময় বাড়াচ্ছে যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে হোয়াইট হাউসে ফিরে আসবেন। সোমবার ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় আসা, যা প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে পারে। সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি, বলছে ইরান। ইরান বলছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলায় শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সহিংসতা এবং সহিংস উগ্র বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার তার দেশের এই অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব পাশ হওয়ার পর দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। বাকাই আরও বলেন, সেই সময় এই দিবসের যতটা গুরুত্ব ছিল, এখনও সেই একই গুরুত্ব রয়ে গেছে। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা করার পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। বিগত এক দশকে পশ্চিম এশিয়া অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ, বিশেষ করে দায়েশের বিরুদ্ধে যুদ্ধে ইরান প্রধান ভূমিকা পালন করে। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে দায়েশ কথিত খেলাফত কায়েমের ঘোষণা দেওয়ার পর এই উগ্র গোষ্ঠীকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, কিন্তু ইরানের সহযোগিতায় ওই দুই দেশের সামরিক বাহিনী আইএস গোষ্ঠীকে নির্মূল করতে সক্ষম হয়। এদিকে সিরিয়ায় পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সোমবার বাকাই আরেক বক্তব্যে বলেছিলেন, দামেস্কে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ইরান যত দ্রুত সম্ভব সেখানে নিজেদের দূতাবাস কার্যক্রম আবারও চালু করবে। গত ৮ই ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের পর হায়াত তাহারি আল শামের সশস্ত্র ব্যক্তিরা দামেস্কে ইরান দূতাবাসে হানা দেয় এবং ব্যাপক লুটপাট চালায়। এদিকে গাজায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ৩ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের সংঘর্ষে ৩ ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার হামাস জানিয়েছে। স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসামস ব্রিগেড বলছে, তাদের যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ৩ সৈন্যকে হত্যা করেছে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যান ধ্বংস করেছে।
বিবৃতি অনুসারে ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে মৃত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। গোষ্ঠীটি পৃথক এক বিবৃতিতে আরও বলছে, জাবালিয়ার একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। সেই সময় ওই ভবনের ভেতরে 11 জন সৈন্য ছিল। ওই হামলায় সৈন্যরা নিহত এবং আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। তবে হামাসের এই দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের হামলায় গাজায় এখনও 45,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমত অবস্থায় গত মাসে গাজা যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত। ইসরায়েল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি এখনই সম্ভব বলছে হামাস। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনায় নতুন করে কোনো শর্ত আরোপ না করলে তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় সম্ভব বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি কাতারের চলমান যুদ্ধবিরতির আলোচনাকে আন্তরিক ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন। কাতারের মধ্যস্থকারীদের সঙ্গে আলোচনার জন্য একটি ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় পৌঁছানোর পর মঙ্গলবার হামাস এক বিবৃতিতে তাদের এই অবস্থানের কথা ঘোষণা করেছেন। এদিকে কাতারে অনুষ্ঠানরত যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে আজ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহায় যাবেন বলে কোনো রিপোর্টে বলা হয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং সেখানে আটক পণবন্দীদের মুক্ত করার লক্ষ্যে গত কয়েক মাস ধরে পর্দার অন্তরালে যে আলোচনা চলছে তাতে কাতারের পাশাপাশি মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর। তবে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত 13 মাসে এই সংক্রান্ত আর কোনো আলোচনা সফল হয়নি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ গত সোমবার বলেছেন, গত বছরের নভেম্বর মাসের গাজা উপত্যকা থেকে পণবন্দীদের মুক্ত করার আলোচনার সফলতা এত কাছাকাছি আর কখনোই আসেনি। একদিন গাজা ভিত্তিক হামাসের একজন সিনিয়র নেতাও বলেছিলেন, অতীতে যে কোনো সময়ের তুলনায় যুদ্ধবিরতির চুক্তি আলোচনার সফলতার কাছাকাছি রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অতীতের মতো এবারও আলোচনাকে পণ্ড করে দিতে পারেন। গত বছরের 7 অক্টোবর ঐতিহাসিক আল আকসা তুফান অভিযান শুরুর দিন ইসরায়েল থেকে যে 250 ইহুদিবাদী পণবন্দীকে ধরে আনা হয়েছিল তাদের মধ্যে এখনও 100 জনের মতো জীবিত রয়েছেন বলে জানা যায়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,000। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার গাজা সিটির দারাজ অঞ্চলে একটি বাড়িতে বিমান হামলায় এক পরিবারে 10 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। চিকিৎসকদের মতে ওই হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় 2টি পৃথক বিমান হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্ক নিয়ে সেনারা অগ্রসর হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। মানবিক এলাকা হিসেবে পরিচিত মাওয়াসি অঞ্চলে ট্যাঙ্কের ভারী গোলাবর্ষণের কারণে সেখানে আশ্রয় নেওয়া বহু পরিবার উত্তরের দিকে খান ইউনুসের শহরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।